দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আজ আপনাদের সাথে আছি আমি মুরসালিন হক জুনায়েদ। দর্শক, জনতন্ত্র গণতন্ত্র এই অনুষ্ঠানটিতে আমরা সবসময় আলোচনা করে থাকি যে কোনো একটি বড় বা বিশেষ কোনো ঘটনা নিয়ে, এবং সেই ঘটনার বিশ্লেষণ করা হয় এবং তার পরবর্তী ভবিষ্যৎ কি হতে পারে সেই বিষয়ে আমাদের সাথে আলোচনা করেন আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথিরা। বরাবরের মতোই আজকে আমাদের আলোচনায় যে বিষয় সেটি ঠিক করা হয়েছে নতুন রাজনৈতিক দল নিয়ে কেন এত কৌতূহল, এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির কেন্দ্রীয় সহ সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য এবং জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দলের প্রধান সমন্বয়ক নীলোফার চৌধুরী মনি। আপনাকে স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। তার পাশেই আছেন সিপিবি নেতা এবং ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ, আপনাকেও স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। তারপরে আছেন জাতীয় নাগরিক কমিটির সম্পাদক এবং দুদক সংস্কার কমিশনের সদস্য মনি মুবাশির, আপনাকেও স্বাগত। আলোচনা শুরু করতে চাই আমরা শুরুতেই একটু নীলোফার চৌধুরী মনি আপনার কাছে, আপনার মাধ্যমে আলোচনাটি শুরু করতে চাই। এই অন্যতম বৃহৎ দল হিসেবে বিএনপি কিভাবে দেখছে নতুন এই রাজনৈতিক দল গঠন নিয়ে যে আলোচনা হচ্ছে বা যে আগ্রহের জায়গাগুলো হচ্ছে, আপনারা কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, বাংলাদেশ কাজে না হোক এখনো নামে গণতান্ত্রিক রাষ্ট্র। অনেকদিন কাজে না হোক বলছে এই কারণে যে অনেকদিন গণতন্ত্রের লেশমাত্র ছিল না। সেখানে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে নতুন নতুন দলের উদ্ভব হবে, সৃষ্টি হবে, জন্ম হবে, তারা কাজ করবে এবং প্রতিযোগিতা হবে। এটা আমরা চাই, মনে প্রাণে চাই। আমরা নতুনদেরকে স্বাগতম জানাই সব সময়, এবং আমরা চাই যে আমরা যেভাবে কাজ করেছি রাজপথে সব জায়গায়, শুধু পাওয়ার জন্যই যে রাজনীতি তা না, দেওয়ার জন্য রাজনীতি, সেইভাবে তারা আসবে, আমরা তাদেরকে ওয়েলকাম করব। কিন্তু তারা যদি রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিয়ে যদি রাজনীতি করতে আসে, তাহলে সেখানে আমাদের একটা কথা থাকবে যে এই সরকারকে আমরা কতটা তাদের সাথে থাকা যায় কি যায় না, এটা কতটা চিন্তা করব। যেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব ইতিমধ্যেই বলেছেন যে যদি সরকারের ছত্রছায়ায় সরকার যদি কোনো দল গঠন করে, তাহলে তার নিরপেক্ষতা হারাবে, এবং তার নিরপেক্ষতা হারালে তার আন্ডারে আমরা নির্বাচন করব কিনা দ্বিতীয়বার ভাববার বিষয়। এই আমরা মনে করি যে প্রত্যেকের রাজনীতি করার অধিকার আছে, তবে যদি অ্যাজ এ আপনার সিনিয়র হিসেবে আমরা তাদের অনেক বয়স বড়, রাজনীতিতে বড়, আগে করেছি, অভিজ্ঞতায় আমি যেটাকে বলছি, সেই জায়গায় আমি বলতাম যে প্রথমেই ছাত্ররা বড় রাজনৈতিক দলের অভ্যুত্থান না করে যদি ছাত্ররা কারো সিনিয়রদের আন্ডারে থেকে করতো, এটা আরও ভালো হতো। এটাই আমার কথা, আর কিছু না। তবে আমি সব কিছু মিলে মোস্ট ওয়েলকাম জানাই। জি, আপনাদের দলের তো একটি কথাই আছে যে শত ফুল ফুটুক শত মত প্রকাশ পাক। আমরা আসবো আপনার কাছে। আমরা একটু যেতে চাই শরীফুজ্জামান শরীফ আপনার কাছে। যদি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের দিকে তাকাই, তাহলে সবচেয়ে বেশি বলা চলে যে ভাঙাগড়ার মধ্য দিয়ে গিয়েছে বাম মতাদর্শের যে দলগুলো, তারা। এই পরিস্থিতিতে আসলে আপনারা কিভাবে দেখছেন এই নতুন রাজনৈতিক দল গঠন এবং তাদের প্রতি যে আগ্রহের জায়গাগুলো রয়েছে? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, সাথে আলোচকদেরকে শুভেচ্ছা। আমি আমার জায়গা থেকে দু একটা কথা বলি। প্রথমত, আপনি যে প্রশ্নটি করেছেন এত আলোচনা কেন, আমি অনেক দিন ধরে সমালোচনা করি, আমাদের মিডিয়ার সমালোচনা করি আমি, এবং মিডিয়ার বারান্দায় বসেই মিডিয়ার সমালোচনা করি। আমরা সবসময় শহরের ইস্যু, মধ্যবিত্তের ইস্যু, শিক্ষিত মানুষের ইস্যুগুলো নিয়ে আলোচনা করতে পছন্দ করি, এবং এই আলোচনার এই যে প্রবণতা, এই যে ট্রেন্ড, এইটার কারণে সাধারণ প্রান্তিক মানুষের অনেক ইস্যুগুলো আমাদের দৃষ্টির বাইরে চলে যায়। আমাদের এখানে স্টাডি সার্কেলের যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয় সেগুলো নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমাদের শহরে প্যান্ট শার্ট পরা লোকজন এসে ঐক্যের সম্মেলনে চা শ্রমিকের নিয়ে কথা বলে, রিক্সাওয়ালাকে নিয়ে কথা বলে, জেলের কথা বলে, কিন্তু ওই জেলেকে ঢাকায় নিয়ে এসে তার মুখ থেকে এই কথাগুলো আমরা শুনতে আগ্রহ বোধ করি না। আমাদের শহরের এই আলোচনার প্রবণতাগুলো আছে। আপনি গত কয়েকদিন ধরে মিডিয়াতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নতুন দল নিয়ে সব থেকে বেশি আলোচনাটা শুনবেন, কিন্তু তার মানে এই না যে বাংলাদেশে আর কোনো সমস্যা এখানে নেই। কিন্তু সেই সমস্যাগুলো ছাপিয়ে মানুষের আগ্রহের কারণেও হয়তো হতে পারে,
আবার কখনো কখনো চাপে থাকা মিডিয়া তারা এক ধরনের সন্তুষ্ট করার মেন্টালিটির জায়গা থেকেও এই ধরনের কাজের মধ্যে যুক্ত হতে পারে। নতুন একটা রাজনৈতিক দল হবে, আমি তাদেরকে অভিনন্দন জানাই। বাংলাদেশের তরুণরা একটা রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে একটা স্বপ্ন নিয়ে, আমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি এবং আমি তাদের দলের সফলতা কামনা করি। এই কারণে যে বাংলাদেশের এই যে গণ অভ্যুত্থানটা, এই গণ অভ্যুত্থানের শেষ প্রান্তে এসে, আমি এই শব্দটা এর আগেও একাধিকবার বলেছি, শেষ প্রান্তে এসে তারা যে সাহসিকতার পরিচয় দিয়েছে এবং জাতির কাঁধের উপর থেকে, বুকের উপর থেকে যে জগদ্দল পাথর তারা সরিয়ে দিতে পেরেছে, এই সাহসিকতার জন্য তারা একটা নতুন দল গঠন করতে যাচ্ছে। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করব তারা কি করতে চায় এবং কি বলতে চায়। এক। দ্বিতীয় জায়গাটা হচ্ছে এই ধরনের তরুণদের নেতৃত্বে আমাদের এখানে যদিও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর যে সংগঠনটি করেছেন সেটাও কিন্তু তরুণদের নিয়েই শুরু করা, ছাত্রদের নিয়ে শুরু করা, কিন্তু এবারের প্রেক্ষাপটটা আরও ভিন্নতা আছে। তারা শুরুটা করেছে, তাদেরকে সফলতা কামনা করি। সাথে কয়েকটি প্রশ্ন আমার আছে যে এই রাজনৈতিক দলটা আসলে কাদের রিপ্রেজেন্ট করবে। ওই যে শহরের মধ্যবিত্তর কথা বলছি, স্টাডি সার্কেলের ইস্যুগুলোর কথা বলছি, সেই জায়গাটায়, নাকি প্রান্তিক মানুষের যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো নিয়ে তারা তাদের যে গ্রহণযোগ্যতা, তাদের যে প্রভাবটা আছে সেই প্রভাবটা কাজে লাগাবে। তারা কি সরকারের প্যারালাল আর একটা সরকারকে এখানে কায়েম করবে? আমরা কিন্তু অনেকগুলো জায়গা এবং তাদের এই যে প্রশংসার পাশাপাশি, তাদেরকে স্যালুট জানানোর পাশাপাশি তাদের ক্রিটিকটা আমি করি বিভিন্ন সময়, যে তারা কি একটা প্যারালাল সরকার হবে কিনা, সরকারকে অর্ডার করবে কিনা যে আজকে এত সময়ের মধ্যে এটা করতে হবে, এবং সরকার তটস্থ হয়ে থাকবে কিনা। যদিও সরকারের একটা বিশেষ দুর্বলতা এর মধ্যে এদের উপরে আছে এবং ইতিমধ্যেই কতগুলো জায়গায় কতগুলো প্রশ্ন উঠেছে। গত কয়েকদিন আগে আপনি দেখেছেন নিশ্চয়ই, সাংবাদিক ইলিয়াস হোসেন, তিনি তার একটা ভিডিও আমি দেখলাম যে তিনি অভিযোগ করছেন খুব গুরুত্বপূর্ণ দু একজনের বিরুদ্ধে, একজন উপদেষ্টার বিরুদ্ধেও বলেছেন যে তিনি তার বাবাকে দিয়ে চাঁদাবাজি করছেন, এই জিনিসগুলো আমার কাছে আছে, দলের নাম করে করছেন। আমরা দেখতে চাই যে আমাদের এই সমাজের এই যে আবর্জনার মধ্যে, এই দুর্গন্ধের মধ্যে নতুন যে ফুলটি ফুটতে যাচ্ছে, সেই ফুলটি যেন আমাদের প্রচলিত এই জায়গার মধ্যে না পড়ে, সে যেন সুবাস ছড়ায়। আমাদের বেসিক কতগুলো ইকোনমির জায়গা আছে, আমাদের এইখানে যে কমিউনাল হারমোনির কতগুলো জায়গা আছে, আমাদের এইখানে গত কয়েক মাস ধরে ভিন্ন মতাবলম্বী ধর্মীয় চিন্তার অনুসারী যারা, তাদের উপরে আক্রমণের ঘটনা ঘটছে, আমাদের এখানে মব জাস্টিস, মব ট্রায়ালের ঘটনা ঘটছে, এখানে মাজার, অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান, সেই জায়গাগুলোতে হামলার ঘটনা ঘটছে, বাঙালির যে ঐতিহ্য, যে সংস্কৃতি, তার উপরে আঘাত হচ্ছে। এই জায়গাগুলোতে আমি স্পষ্ট তাদের পজিশনটা কি এটি জানার আমার আগ্রহ আছে। গত কয়েকদিন আগে হঠাৎ করে একটা বক্তব্য এসেছে, যেটা অনেক মিডিয়া এই বক্তব্যটা আনেনি। নাসিরউদ্দিন পাটোয়ারি, যিনি এই যে তরুণদের নেতৃত্বের অন্যতম ফোকাস, তিনি কিন্তু মাঝে একটা কথা বলেছিলেন প্রতিবেশী দেশ সম্পর্কে, যে বাংলাদেশে ভারত, এখানে এটা আমরা সবাই জানি যে তার একটা বলয় এখানে তৈরি করতে চায়, একটা আধিপত্য তৈরি করতে চায় এবং আমাদেরকে নানাভাবে ঠকাতে চায়। তার স্বার্থে বাংলাদেশের রাজনীতি তার মতন করে, ভারতের মতো করে চলবে, ভারত তার শাসক শ্রেণীর সাথে সম্পর্ক রক্ষা করবে, শাসকদেরকে রক্ষা করবে, এই জিনিসগুলো, ক্রিটিকগুলো আমরা করি। কিন্তু তার কথার মধ্যে খুব সিগনিফিকেন্ট একটা কথা এসেছে যে বাংলাদেশের রাজনীতিতে দুটো রাজনৈতিক দল, ইন্ডিয়ার এক্সটেনশন, একটা হচ্ছে আওয়ামী লীগ আর একটা হচ্ছে জামাত। আপনার মনে আছে কিনা? নিশ্চয়ই মনে আছে, এবং এটি নিয়ে কিন্তু ব্যাপক আলোচনাও হয়েছিল। সুতরাং এই জায়গাগুলোতে এই যে নতুন যে দলটি আসছে, ওই যে বললাম, ইকোনমিকটা কিন্তু রাজনীতির একেবারে ঘনীভূত জায়গা। ইকোনমিকে যদি আপনি প্রপারলি অ্যাড্রেস না করেন, প্রপারলি ডিল না করেন, প্রপারলি সেটাকে যদি সামনে না আনেন, একটা জগা খিচুড়ির ইকোনমি আমাদের এখানে, যেটা কথিত পুঁজিবাদ যেটা চলছে, আমি এটাকে বলি রাক্ষসে পুঁজিবাদ। আপনি সবকিছু খেয়ে ফেলবো। পুঁজিবাদেরও মিনিমাম যে ধর্মটা আছে, মিনিমাম যে বৈশিষ্ট্যটা আছে, সেখানে এখানে সেটিও নেই। যে কোনোভাবে হচ্ছে রক্ত চুষে নেওয়া। আমি মনে করি যে এই জায়গাগুলো তারা স্পষ্ট করবে যে তারা
ওই যে অর্থনীতির জায়গাটা, ফোকাসটা কি, যে আমাদের এখানে অবাধ পুঁজি আসবে, লুটপাট করে নিয়ে যাবে। আমাদের এখানে আমরা যেটা শুনছি কয়েকদিন ধরে, ইলন মাস্ক আসবেন, তিনি 15 দিনের মধ্যে সমস্ত কাগজপত্র রেডি করে তাকে সুবিধা দেওয়া হবে। কিন্তু আমাদের এখানে ইন্টারনেট ডাটা 1 মাসেরটা পরের মাসে যুক্ত হবে, এই দাবিটা আমাদের অনেক দিনের, কিন্তু এখন পর্যন্ত সরকার কোন কোম্পানি হাইকোর্টে যেতে হচ্ছে। কিন্তু ইলন মাস্ক এখানে আসবে কেন? ইলন মাস্ক হচ্ছে আন্তর্জাতিকভাবে একজন বড় পুঁজিপতি। আমরা কি পুঁজিপতিদের এই জায়গাগুলোতে আমরা একটু এই বিষয়গুলো আমার জানার আগ্রহ, তার কাছে একটু যেতে চাই। জনাব মুনিম মুবাশির, আপনি দুজন অতিথির কথাই শুনলেন। আমি আসলে খুব স্পষ্ট একটি বিষয়ে কথা বলতে চাচ্ছি যে আজকের যে সংবাদ সম্মেলনটি কিছুক্ষণ আগে হয়ে গেল, সেখানে একটি বিষয় যেটি বলা হয়েছে যে গণমানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় জানানো হয়েছে। সেই জায়গায় আপনাদের যে ঘোষণা আসবে 28 তারিখে দলের 50 বছরের বেশি বয়সী যে বাংলাদেশ, এখানে অনেক রাজনৈতিক দল আছে এবং সব দলই আসলে মানুষের অধিকার নিয়ে কাজ করার কথা বলে। নতুন রাজনৈতিক দল আপনারা আসলে কোথায় আলাদা হবেন? জি, ধন্যবাদ। আমার সাথে যে অতিথি আছেন তাদেরকেও ধন্যবাদ, দর্শকদেরকে ধন্যবাদ। আসলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এই শব্দটি ব্যবহার করা হয়েছে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে আসছি বিধায়। আমরা 2024 সাল থেকে নয়, আমরা স্বপ্ন দেখছি দীর্ঘ লম্বা সময় যাবৎ, যখন থেকে আমরা বুঝতে শুরু করেছি যে বাংলাদেশের প্রেক্ষাপটে একজন জালিম সরকার, যিনি হচ্ছেন ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উপর চরম জুলুম করতেন, তো তার যে ফ্যাসিস্ট আচরণ সেটা যখন থেকে আমরা দেখা শুরু করেছি, বোঝা শুরু করেছি, তখন থেকে আমাদের বিরুদ্ধে আওয়ামী বিদ্বেষ শুরু হয়েছে, যেটার পূর্ণ প্রতিফলন হয়েছে 2024 সালে। আর আওয়ামী লীগের এই ফ্যাসিস্ট আচরণকে আমি শুধু ছাত্রদেরকে ক্রেডিট দিব না, অবশ্যই ছাত্রদের পাশাপাশি রাজনৈতিক দল, সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ, নিম্নবিত্ত মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনে সার্বিকভাবে অংশগ্রহণ করে, যে কারণে এই আন্দোলনটা গণ অভ্যুত্থানের রূপ নেয়। তো সেই প্রেক্ষিতে আমাদের তরুণদের মধ্যে একটা গ্রুপ আমরা চেয়েছি যে এই তরুণরা রাজনীতিতে আসুক। আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি, নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন দেখি, যাতে আগামীর বাংলাদেশ আমাদের হাত ধরে বাংলাদেশের যে মানুষের যেটা এক্সপেকটেশন, সেই এক্সপেকটেশন যাতে আমরা ফিল আপ করতে পারি, যেটা অন্যান্য রাজনৈতিক দলগুলো করতে পারছে না, আমরা সেই স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা একটা বিষয় বলতে পারবো, আমাদের অভিজ্ঞতা এখনো অবশ্যই রাজনৈতিক দলগুলোর মতো হয়নি, কারণ আমাদের বয়স কম, কিন্তু আমরা স্বপ্ন অনেক বেশি দেখতে পারি, আমাদের স্বপ্নের ধারও অনেক বেশি। সেই জায়গা থেকে নতুন রাজনৈতিক দল স্বপ্ন এবং সাহস দুইটার প্রত্যয় একসাথে করে আমরা আশা করছি ভালো কিছু নিয়ে দেশকে উপহার দিতে পারবো। জি, মুনিম মুবাশির, আপনাকে ধন্যবাদ। নীলুফার চৌধুরী মনি, আপনার কাছে যেই বিষয়টি জানতে চাচ্ছি, এই যে নতুন রাজনৈতিক একটি বন্দোবস্তের কথা বলছেন মুনিম মুবাশির, শরীফুজ্জামান শরীফ এক ধরনের প্রত্যাশার কথা জানালেন, এই নতুন রাজনৈতিক দল গঠনের আপনারাও বলছেন যে আপনারা স্বাগত জানান। কি কারণে আসলে নতুন রাজনৈতিক দল গঠন হয়? পুরনো যারা থাকেন তাদের প্রতি কোনো ধরনের আস্থাহীনতা থাকে কি? দেখেন, এটা যে সবসময় আস্থাহীনতা থাকে তা না। অনেক সময় স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য যে স্পেসটা দরকার, যে সেই স্পেসটা সেই মানুষটা পায় না, না পাওয়ার পরে তার নিজের এটা অতি বড় উচ্চবিলাসিতা অনেক সময় ক্রাইসিস মোমেন্টে হয়, এটাও সত্যি, ক্রাইসিস মোমেন্টে অনেক বেশিও হয়, এটাও সত্যি, কিন্তু উচ্চবিলাসিতা। যেমন আজকে আমি আপনাকে প্রমাণ যদি বলি, তিউনিসিয়ায় যখন আন্দোলন হয়, ছাত্ররাই আন্দোলন করেছিল, তিউনিসিয়ার ছাত্ররা কিন্তু আর বই খাতা নিয়ে ফেরত যায় নাই। তাতে কি হয়েছে? তিউনিসিয়া 3-4টা গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, ওইখানে আগুন জ্বলেছে, ওখানে কোনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে নাই, ওখানে ছাত্ররাও কিন্তু মুখ থুবড়ে পড়েছে। ঠিক একই সাথে যদি আপনি শ্রীলঙ্কাকে দেখেন, শ্রীলঙ্কার ছাত্ররা পৃথিবীর সব জায়গায়, বাংলাদেশ থেকে শুরু করে সব জায়গায় ছাত্ররা এগিয়ে আসে। আগে শ্রীলঙ্কার ছাত্ররা এগিয়ে এসেছিল, তারা কিন্তু ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। তাতে কি হয়েছে? তাতে শ্রীলঙ্কা কিন্তু, যেটা কেউ চিন্তাই করে নাই, শ্রীলঙ্কার যে অর্থনৈতিক অবস্থা এত দুর্বল ছিল, এত জঘন্যতর ছিল, সেই শ্রীলঙ্কা কিন্তু 2-3 বছরে মাথা তুলে দাঁড়িয়েছে, নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। এটার আরও কারণ আছে, শ্রীলঙ্কার মানুষরা কিন্তু, সাধারণ মানুষরা এত খারাপ না এবং শিক্ষিত, এবং এই ছাত্ররা কিন্তু তাদের নিজের বুঝটা বুঝেছে। আজকের আমাদের ছাত্ররা যেটা, এদের অতি উচ্চবিলাসিতা কাজ করছে এখন। আমি যে এদের দোষ দিব শুধু তা না, এদের পিছনে যারা ক্রীড়নক হিসেবে কাজ করছে, প্রকৃত মাস্টার মাইন্ড কিন্তু ছাত্ররা না, বা আমিও না, আপনিও না, মাস্টার মাইন্ড যারা, তারা কিন্তু নেপথ্যে এখনো আছে। কিছু 2-1জন লিখছে, আরও লিখে আসবে, এরকম মেন বের হবে।
এদের পিছনে যারা এদেরকে মুখস্থ করিয়েছে বক্তৃতা, এদেরকে মুখস্থ করিয়েছে স্বপ্ন, এদেরকে স্বপ্ন জন্ম নিতে হয়, স্বপ্ন মুখস্থ করার জিনিস না। মুখস্থ করার স্বপ্ন বেশি দিন টিকে না, কিছু দিন টিকে। আজকে দেখেন যখন নতুন কমিটিটা হয়, এখন কমিটি কিন্তু তাদের ছন্নছাড়া অবস্থা হয়েছে। আমি যে সিনিয়র হিসেবে আমি দোয়া করি ওরা ভালো কাজ করুক। আমি প্রথম দিন যখন ওরা শপথ নিয়েছিল, আমি সেই দিনও প্রতিবাদ করেছিলাম, এই শপথ নেওয়ার টাইমটা তাদের এখন না, আরও 10 বছর, আরও 15 বছর নিজেকে পূর্ণতা আনতে হবে। আমি আজকে শিশু আগামী দিনের রাষ্ট্রনায়ক ভবিষ্যৎ, কিন্তু সেই শিশুকে রাষ্ট্রনায়কের মতো আমাকে মানুষ করে গড়ে তুলতে হবে। গড়ে তোলার জায়গাটাই আমি পেলাম না। আপনি হুট করে আমি ABCD না পড়ে যদি মাস্টার্স কমপ্লিট করতে যাই, আমার জন্য যে সমস্যাটা হবে, আমাদের এই সন্তানগুলো ওই সমস্যাগুলো আপনার ফেস করবে বলে দেখেন এত আন্দোলন, এত কিছু হচ্ছে। এখন কিন্তু আর আগের মতো সেই অভ্যুত্থানের লোকজন চাইলেই ছাত্ররা কিন্তু আর আসবে না। এই যে আগামী আরও 2-4 দিন পরে যে কমিটি হবে, তাদের আরও লোক কমে যাবে, তাতে তখন তারা কিন্তু একটা বিপদগ্রস্তর মধ্যে পড়ে যাবে। কারণ পিছনে যারা কলকাঠিটা নেড়েছেন, তারা এক একজন আপনার অনুসারী, তারা কিন্তু তাদেরও কিন্তু অভিজ্ঞতা নাই। ঠিক এই সরকারের যেমন অভিজ্ঞতা নাই, যেমন মুখ থুবড়ে পড়ছে প্রত্যেকটা ক্ষেত্রে, ঠিক ওদেরও কিন্তু অভিজ্ঞতা নাই। তারাও কিন্তু তাত্ত্বিক নেতা। আমরা হয়তো ওই যে বাতাসে বাস করি, বাতাসকে ধরতে পারি না, ওরকম তাত্ত্বিক নেতাদেরও আমরা চিনি, বলতে পারি না। তো এই তাত্ত্বিক নেতাদের অনেক অভিজ্ঞতা নাই। আপনার অভিজ্ঞতা ছাড়া হয় কি, একটাই আপনি উতরায় যেতে পারেন, দুইটাই উতরায় যেতে পারেন। কারণ জিও পলিটিক্স আপনার পাশে আছে। এই জিও পলিটিক্সটা আছে বলেই কিন্তু এই যে এখন এত কথা হচ্ছে, ট্রাম্প কি বলছে, $29 মিলিয়ন কার কাছে গেল, কোথায় গেল, এই কথাগুলো কিন্তু আরো আসবে। কারণ সরকার চেঞ্জ হয়েছে, আরো আসবে। আরো আসলে কি হবে, আরো বিপদগ্রস্ত হব আমরা, বিব্রতকর পরিস্থিতি সামলাতে হবে আমাদের। আমাদের যখন আমাদের সন্তানরা বিপদে পড়বে, আমরা কিন্তু তাদের বাইরে না। হতে পারে আপনি টেবিলের ওই প্রান্তে যাব, 2-3 জনের একই রাস্তা, হয়তো আমি সামনে দিয়ে যাব, আপনি একটু ঘুরে যাবেন, কিন্তু রাস্তা কিন্তু একই আমাদের। কিন্তু দিন শেষে আসলে দেশের মানুষ এবং রাষ্ট্রের কল্যাণ, সেই দিকটাই ভাবতে হবে। আমরা একটা বিরতি নিয়ে আসবো, আমরা আবার আলোচনা করব। দর্শক, সময় হলো একটি বিরতির। RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে ফিরছি আরো আলোচনা নিয়ে, সাথেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমরা কথা বলছি নতুন রাজনৈতিক দল নিয়ে কেন এত কৌতূহল। আমি মুরসালিন হক জুনায়েদ, আমার সাথে আছেন বিএনপির কেন্দ্রীয় সহ সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য এবং জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দলের প্রধান সমন্বয়ক নীলোফার চৌধুরী মনি, আছেন সিপিবি নেতা ও ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ এবং জাতীয় নাগরিক কমিটির সম্পাদক ও দুদক সংস্কার কমিশনের সদস্য মুনিম মুবাশশির। আমরা এবারের আলোচনা একটু মুনিম মুবাশশির আপনার মাধ্যমে যেটি করতে চাই, যে জনগণের সামনে আনুষ্ঠানিক দল ঘোষণার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমের দ্বারা কিন্তু পদ এবং আরো অন্যান্য বিষয় নিয়ে আপনাদের সহযোদ্ধাদের বিভিন্ন মত দেখতে পাচ্ছি আমরা। দ্বিধা বিভক্তির মতোই বোঝা যাচ্ছে। আবার গণমাধ্যমের কাছে যে ধরনের তথ্য আছে, সামগ্রিকভাবে বলা হচ্ছে যে আপনাদের মধ্যে 3 থেকে 4টি বলয় আছে। এসব বিষয় আসলে আপনারা রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের আগেই কিভাবে দেখছেন? জি, ধন্যবাদ। আমি আপনার প্রশ্নে আসার আগে একটি বিষয় বলবো যে আমরা গত 15 বছরের যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের যুগ ছিল, সেই যুগ থেকে বের করার জন্য আমরা যে চেষ্টা করেছি এবং চেষ্টা পরবর্তী যে ফলাফলটা, আমরা কিন্তু এখন সমালোচনার পথটা খুলে দিয়েছি। তো আপার যে একটা বক্তব্যের একটা অংশ ছিল যে আসল মাস্টার মাইন্ড আসলে এখনো পর্দার আড়ালে বসে হয়তো আমাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছে। তো আমি বলবো যে এই জুলাই আন্দোলনের আসল মাস্টার মাইন্ড হচ্ছে আমাদের শহীদেরা, এবং যাদের জীবনকে বাজি রেখে যারা নিজের সর্বোচ্চ রিস্ক নিয়ে আন্দোলনে নেমেছে। বিশেষ করে আমি যদি আবু সাইদ ভাইয়ের কথাটাই উল্লেখ করি, আবু সাইদ ভাইয়ের হত্যার ভিডিওটা যদি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সকল মিডিয়ায় না আসতো, তাহলে আমি বলবো যে আন্দোলনের প্রেক্ষাপট হয়তো ভিন্ন দিকে চলে যেত। তো সেই জন্য আসল মাস্টার মাইন্ড হিসেবে আমরা আমাদের শহীদ ভাই বোনদেরকে উল্লেখ করতে চাই। আমরা মাস্টার মাইন্ড, একক মাস্টার মাইন্ড বা তথাকথিত অন্য কাউকে মাস্টার মাইন্ড হিসেবে মানতে নারাজ। আর আপার আরেকটা বিষয় বলবো যে আপা বললেন যে মুখস্থ করা বক্তব্য দিয়ে তরুণরা হচ্ছে নতুন স্বপ্ন দেখতেছে। তা আমি বলবো এই মুখস্থ করা বক্তব্য শেখা তরুণদের হাত ধরেই কিন্তু বাংলাদেশ 2.0 যেটা এখন আমরা দেখতে পাচ্ছি সেটাই এসেছে। অবশ্যই অন্যান্য রাজনৈতিক দলের সহযোগিতা ছিল, কিন্তু অন্যান্য রাজনৈতিক দল গত 15 বছর যাবৎ শোষণের আন্ডারে থাকলেও তারা কিন্তু সেই শোষণকে অতিক্রম করে
ফ্যাসিস্টের পতন ঘটাতে পারেনি, যেটা ঘটেছে ছাত্রদের হাত ধরে। সেই জন্য বলবো যে অবশ্যই এখানে ছাত্রদের গুরুত্বপূর্ণ এবং বড় ভূমিকা ছিল। এবং ভাই যে প্রশ্নটা করলেন যে কমিটি নিয়ে বিশেষ কিছু কথা বাজারে ভেসে বেড়াচ্ছে, অবশ্যই কিছু সমস্যা হচ্ছে, এটাকে আমরা অস্বীকার করব না। আর নতুন একটি রাজনৈতিক দল হলে অবশ্যই সেটা নিয়ে কিছু সমস্যা হবে, এটাই স্বাভাবিক। আমরা যদি বিএনপির দিকে তাকাই বা ছাত্র দলের দিকে তাকাই, 5 তারিখ পরবর্তী সময়ে যে কমিটিগুলো ছাত্র দলের এসেছে, আমরা এখানে এমন ঘটনাও দেখেছি, কমিটি বঞ্চিত ছেলেরা হচ্ছে ককটেল ফুটিয়ে এটার প্রতিবাদ জানাচ্ছে। এবং মোটামুটি বাংলাদেশের ইতিহাসে বিএনপি বা আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, এটা সংখ্যা যে কত, এটা আমার মনে হয় হিসাব করে শেষ করা যাবে না। এবং এটা হয় মূলত কমিটি নিয়ে, যে কমিটি বঞ্চিত একটা গ্রুপ আর যারা কমিটি পায় সেই গ্রুপের মাঝখানে। তো সেই জায়গায় আমি মনে করি আমাদের ছাত্রদের কমিটি নিয়ে যে আলোচনা সমালোচনা হচ্ছে সেটা খুবই মিনিমাম লেভেলের সমস্যা, এবং এই সমস্যাগুলো আমরা আশা করি উতরে উঠে সামনের দিকে ভালোভাবে আগাতে পারবো, সেই আশা নিয়ে আমরা এখন আগাচ্ছি। জি মনিমুল, আপনাকে ধন্যবাদ। নীলোফার চৌধুরী মনি, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই যে দেশের রাজনৈতিক ইতিহাসে কিংস পার্টি এই যে শব্দটি, এটি একটি বিশেষ বিশেষণ হিসেবে বড় রাজনৈতিক দলগুলো সবসময় ব্যবহার করে আসে। আপনার দল থেকে এবং কিছুক্ষণ আগে আপনিও আসলে বললেন যে বিভিন্ন ধরনের সংশয়ের কথা বললেন আপনি প্রথম অংশে আলোচনার। তো আপনাদের কি কোনো বিএনপি আসলে কোনো চ্যালেঞ্জ অনুভব করে কিনা, বা কিংস পার্টি ধরনের কিছু হতে যাচ্ছে কিনা, কি মনে করেন আপনি? দেখেন, এটা যদি আপনি কথাটা তুললেন তাহলে আমি আরেকটু অতীতে যাই। সেটা হলো যে সেই সময় আমার পাশের যে সঙ্গী, উনিও ছিলেন আমাদের এই সবে সাক্ষী হিসেবে। 1/11 সময় কিন্তু কিংস পার্টি নিয়ে অনেক দৌড়াদৌড়ি হয়েছে, অনেক কিছু হয়েছে, এবং কতগুলো এমপি, সাবেক এমপিদের নিয়ে তারা মিটিং করেছে, কিভাবে কখন কোথায় মিটিং করেছে, কার কতটা পসিবিলিটি আছে, কার কতটা নাই, কে কিভাবে কোন জায়গাটায় কি করবে। আমরা অনেক কিছু দেখেছি, অনেক স্বপ্ন দেখেছি, পরে কোনোটাই ধুপে টিকে নাই। আমি ওই জায়গা থেকে বলছি, আমরা অবশ্যই চ্যালেঞ্জ মনে করি না। যদি সত্যিকার অর্থে আমরা চাই আমাদের সন্তানরা ভালো কিছু করুক, তো ভালো দল হিসেবে যদি আসে তারা, সেটাকে আমরা প্রতিযোগী মনে করতে চাই, কিন্তু চ্যালেঞ্জ মনে করব না। প্রতিযোগিতা কি হয়, আমরা আওয়ামী লীগকেও একটা সময় প্রতিযোগী মনে করেছি, কিন্তু আওয়ামী লীগ আমাদেরকে প্রতিযোগী মনে করে নাই, তারা আমাদেরকে অ্যানিমি মনে করেছে, তারা বাংলাদেশটাকেই একটা সময় অ্যানিমি মনে করেছে, এবং তারা চরমভাবে স্বৈরাচার হয়েছে। তো ওই 1/11 কথাটা বলতে গিয়ে আমি যে কথাটা বলতে চাই, এখন যদি কিংস পার্টিটা হয়, এখনকার অবস্থা 1/11 অবস্থা এক না, এক রকম না, একটু ডিফারেন্ট আছে। 1/11-তে যেমন ধরেন একটা সরকারকে ডমিনেট করে আওয়ামী লীগ রাস্তায় দাঁড়িয়ে যে অবস্থা করেছে, আর এই সরকারকে আওয়ামী লীগ সরকারের পতনের জন্য A to Z, বাম ডান মধ্যপন্থা, ছাত্র জনতা, কৃষক শ্রমিক, মেহনতি, রিক্সাওয়ালা, টেম্পোওয়ালা, দোকানদার, হেন কেউ নাই যে তারা বাদ ছিল। কেউ 17 বছর ফিল্ডে ছিল, কেউ 17 দিন ফিল্ডে ছিল, কিন্তু ছিল তো তারা। কার হাতে কি হয়েছে সেটা বড় কথা না। আমরা যখন আল্লাহর কাছে দোয়া করি, এখানে প্রায় সবাই মুসলিম, তখন দোয়াটা এমন থাকে যে আল্লাহ, তুমি এই যে আমরা এত লোক হাত তুলেছি, যার হাতের উসিলায় হোক তুমি আমাদের দোয়াটা কবুল করো। এবং আল্লাহ কিন্তু বলেছেন যে হ্যাঁ, আমরা কোনো না কোনো হাতের উসিলায় আমি সবার দোয়াই কবুল করি। তো এই যে যার হাতের, যার টাচেই হোক না কেন, আমরা যে বিজয়টা পেয়েছি, বিজয়টা আমরা উপভোগ করতে চাই, আমরা মাঝপথে এটাকে ভঙ্গুর করতে চাই না। যে কারণে আমি বলেছি যে আমরা তো একদিন থাকবো না, কেউই থাকবে না, আজকের ছাত্ররা তারাও থাকবে না, আবার নতুন ছাত্র আসবে, আরও নতুন তাদের সন্তানরা আসবে, তাদের সন্তানরা আসবে। সেইখানে যদি তারা শিক্ষিত হয়ে, যদি ওই তিউনিসিয়ার কথা বললাম, তিউনিসিয়াতেও কিন্তু জেসমিন বিপ্লবের কথা বলা হতো, কই কোনো সুবাস ছিল? পরে সুবাস আছে। আমি ঠিক তেমনই, আমি এই বিপ্লবটাকেও, এই অভ্যুত্থানটাকে আমি সুবাসিত হিসেবে দেখতে চাই। কিন্তু তারা যেভাবে করছে, কামড়াকামড়ি করছে, হালুয়া রুটি নিয়ে ভাগাভাগি করছে, এটার কারণটা কি জানেন? এটার কারণটা আমাদের যারা সন্তানরা যারা আসছে, তারা কিন্তু মিডিল ক্লাস এবং লোয়ার মিডিল ক্লাস থেকে আসছে, আমাদের মতোই তো আসছে। এই যে প্রতিদিনের টানা পূরণে একটা সন্তান কিন্তু মানুষ হয় তার পারিবারিক শিক্ষা থেকে ওইটুকু না পেলে, সে যেখানে যে পরিবেশেই থাকুক না কেন, সে চোর হতে, ডাকাত হতে, খুনি হতে বাধ্য হয়ে যায় ম্যাক্সিমাম। এখানে জিনগত যত না কাজ করে, তার চেয়ে পরিবেশ তার চেয়ে সবচেয়ে বেশি কাজ করে। আজকে যাদের নামে এত কিছু শোনা যাচ্ছে, শুরু করার আগেই যখন শোনা যাচ্ছে, শুরু করার পরে এরা কতক্ষণ টিকে থাকবে, এটা নিয়ে আমি
দিশাহারা, আমি 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 ভীত সন্ত্রস্ত এই ওদের কথা চিন্তা করে। এবং এই কথাটাই আমি বলতে চেয়েছিলাম যেদিন তারা শপথ নিয়েছিল। আমি এটা চাই নাই, আমি এখনো চাই না, আমি চাই ওরাই সামনের দিনে রাষ্ট্র চালাবে। কিন্তু একটা সময় আছে, ৭১-এ ছাত্ররা আন্দোলন করেছিল, ছাত্ররা রক্ত দিয়েছিল, ৭১-এর পরে তারা আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। আপনার ৬৯-এ ছাত্ররা আন্দোলন করেছে, ৬৬-তে ছাত্ররা আন্দোলন করেছে, ৫২-তে ছাত্ররা আন্দোলন করেছে, ৯০-তে ছাত্ররা আন্দোলন করেছে। কখন ছাত্ররা আন্দোলন করে নাই? ঢাকা বিশ্ববিদ্যালয়কে আন্দোলনের সূতিকাগার বলা হতো। সেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনের ঘোষণা আসবে, এটাই স্বাভাবিক। আমরাও একসময় ছিলাম। তো সেই জায়গায় তারাই রাষ্ট্র গঠন করবে, এটা 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 মেনে নেওয়া যায় না। কারণ তাদের সিনিয়ররা আছে, তাদের সিনিয়ররা আছে। এই কমিটিটা বানাবে শুধু ছাত্ররা, যে একটা কমিটি বানাবে, ছাত্ররা যে বয়স্কদের সঙ্গে কমিটি বানাবে, এটা যতটা আমি অ্যালাউ করব, তার চেয়ে বেশি আমি অ্যালাউ করতাম যদি তাদের সাথে স্টেপ বাই স্টেপ সিনিয়ররাও থাকে ওই কমিটিতে। কারণ প্রত্যেকটার একটা বয়সের কিন্তু একটা বিউটিনেস আছে, প্রতিটা বয়সের কিন্তু একটা দেওয়ার বা নেওয়ার একটা জিনিস আছে। এখন তারা শারীরিক শ্রম দিবে, কায়িক পরিশ্রম দিবে, মেধাও দিবে, সব কিছু দিবে, কিন্তু যে বর্ষিয়ান মানুষটা তার মেধাই কিন্তু দেওয়ার আছে, এবং তার মেধার সঙ্গে কিন্তু অভিজ্ঞতা যোগ আছে, অনেক 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 অভিজ্ঞতা যোগ আছে। সেই অভিজ্ঞতাটাই কিন্তু একটা রাষ্ট্র। জি, নীলোফার চৌধুরী মনি, আপনি থাকবেন, আমরা আবার ফিরবো আপনার কাছে। শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি যে বিভিন্ন সময় দেখা গেছে বাংলাদেশে ক্ষমতাসীন অথবা বৃহৎ আন্দোলনরত বিরোধী যে রাজনৈতিক দল, তাদের সাথে ক্ষমতায় বা আন্দোলনে জোট বেঁধেছিল বাম দলগুলো বিভিন্ন সময়। নতুন রাজনৈতিক দলের সাথে কি ভূমিকায় থাকতে পারে বাম মতাদর্শ? ধন্যবাদ। বামরা আসলে যারা বাংলাদেশের বাম রাজনীতি করেছে, এদের মধ্যে স্খলন ঘটেছে এই ধরনের অনেকেই যেমন আছে, আবার ধরেন যে একটা নীতিনিষ্ঠ জায়গা থেকে রাজনীতি করে, তার যে অবজেক্টিভগুলো আছে, তার যে শ্রেণী দৃষ্টিভঙ্গি আছে, সেগুলোকে সামনে রেখে রাজনীতি করারও একটা শক্তি এখানে আছে। আমি আমার জায়গা থেকে যতটুকু বলতে পারি যে বামপন্থীদের যে অংশটা গত ১৫ বছরের শেখ হাসিনার সরকারের কাছ থেকে কোনো ধরনের সুবিধা গ্রহণ করেনি, তার ভাগাভাগির নির্বাচনে অংশগ্রহণ করেনি, এবং নিজেদের যতটুকু শক্তি আছে সেই শক্তি নিয়ে একদিকে গণতন্ত্রের জন্য, একই সঙ্গে প্যারালালি মানুষের যে সমস্যাগুলো আছে সেই সমস্যা সমাধানের জন্য লড়াই করেছে। এখানে শ্রেণী বিভক্ত সমাজের মধ্যে যে বঞ্চিত মানুষ, তাদের পক্ষে কথা বলেছে। চা শ্রমিক, ঢাকা শহরের এই যে রিক্সাওয়ালা থেকে শুরু করে বস্তিবাসী, এই যে অংশটা আছে, সেই অংশটা আসলে কোনো দলের উপরে পছন্দ অপছন্দের জায়গা থেকে তার কর্মকৌশল নির্ধারণ করে কাজ করবে না। সম্ভবত আমি যতটুকু মনে করি, বাম যে দলগুলো আছে তাদের একটা দৃষ্টিভঙ্গি আছে, ওই যেটা বললাম যে তার রাজনীতির একটা বড় জায়গা হচ্ছে ইকোনমি। আমাদের এই বাংলাদেশে যে ইকোনমিক পলিসিটা আছে এখন পর্যন্ত, বাংলাদেশের শিল্প কারখানা আপনি বন্ধ করে দিবেন, বিক্রি করে দিবেন, এই করবেন, সেই করবেন, ব্যাংক লুট করবেন, ইত্যাদি ইত্যাদি। আমাদের ওয়ার্ল্ড ব্যাংক, এডিবির যে তথাকথিত যে পলিসি, সেই পলিসির বাইরে বামদের যে অবস্থানটা আছে, সেই অবস্থানের সাথে যদি কারো মিলে যায়, হয়তো তখন উদ্ভূত পরিস্থিতি তারা সিদ্ধান্ত গ্রহণ করবে। তবে ইকোনমির জায়গায় লুটপাটের ইকোনমি, সাম্রাজ্যবাদের আগ্রাসন, আধিপত্যবাদ, সাম্প্রদায়িকতার এই যে কতগুলো বেসিক জায়গা আছে, এই জায়গায় বামপন্থীরা কারোর সঙ্গে আপোষ করবে না। আমি এই জায়গাটায় আপনাকে জাস্ট মনে করিয়ে দিই, আমাদের এখানে যে নতুন, একটি বাক্যে শেষ করবেন, আমরা একটু বিরতিতে যাব, এক বাক্যে যদি একটু শেষ করে দেন। আমাদের এইখানে সম্ভাবনাগুলো আছে। আপা শ্রীলঙ্কার কথা বললেন, শ্রীলঙ্কা এবার যিনি জিতেছেন, অনুরাগ দিশানায়ক, সেখানকার বামপন্থীদের প্রার্থী হিসাবে গত নির্বাচনে তিনি প্রেসিডেন্ট প্রার্থী হয়ে ২.৫% ভোট পেয়েছিলেন, এবং তাদের যে পার্লামেন্ট ২৯৮ আসন, সেখানে মাত্র ৩টি আসন তাদের ছিল। কিন্তু তাদের সেখানে যে অভ্যুত্থান এবং তার সেন্টিমেন্ট, তার স্পিরিটকে ধারণ করে সেখানকার সমস্ত বামপন্থী শক্তিকে একত্রিত করে মানুষের কাছে গেছেন, মানুষ তাদেরকে গ্রহণ করেছে। ২.৫% ভোট পাওয়া ব্যক্তি পরের নির্বাচনে মেজরিটি পেয়ে এবং তিনি প্রেসিডেন্ট হয়েছেন। আমি নতুন যে দলগুলো আসছে, যদি পাবলিকের সেন্টিমেন্টকে ওন করে, নিশ্চয়ই পাবলিক সেটিকে অ্যাপ্রিসিয়েট করবে বা সেই অনুযায়ী তাদেরকে পুরস্কৃত করবে, কিন্তু চ্যালেঞ্জও অনেকগুলো আছে। আজকে মানিকগঞ্জে
জি 6 কিলোমিটার একটু বিরতি থেকে ফিরে তারপর আপনার কাছে আবারও আসবো শরীফুজ্জামান শরীফ। দর্শক, আরআইসি লিস্টে জনতন্ত্র গণতন্ত্রের সময় হলো আরো একটি বিরতি নেওয়ার, আরো আলোচনা নিয়ে আসছি, সাথেই থাকবেন। দর্শক, আবার আমন্ত্রণ আরআইসি লিস্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমরা আলাপ করছি নতুন রাজনৈতিক দল নিয়ে। কেন এত কৌতূহল? আমরা খুব দ্রুত আলোচনায় চলে যেতে চাই। আমরা শুরুতেই যেতে চাই শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে এখন পর্যন্ত যদি 8 মাসের হিসেবে বলি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির যতটুকু দৃশ্যমান কার্যক্রম দেখলেন, তাদের নতুন রাজনৈতিক দল থেকে কি প্রত্যাশা করেন? ধন্যবাদ। প্রথম জায়গাটা আমি বলেছি যে আমাদের এটি একটা ইতিবাচক দিক যে তরুণরা একটা নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে। আমাদের এখানে রাজনীতিতেও কতগুলো চ্যালেঞ্জ আছে। আমাদের ভোটার যারা, আমরা শুধু পলিটিশিয়ানদেরকে সমালোচনা করি, কিন্তু আমাদের ভোটারদের যে সাইকোলজি, এই জায়গাটা আপনার বোঝার চেষ্টা করতে হবে। আমরা সাধারণত মেয়ের বিয়ে দেওয়ার সময়, বাড়ি ভাড়া দেওয়ার সময় এবং লজিং মাস্টার রাখার সময়, এই 3টার সময় আমরা ভালো মানুষ খুঁজি। আমরা ভোটের মাঠে, রাজনীতির মাঠে একটু চেষ্টা করি গুন্ডা কিনা, আচ্ছা তাকে দেখলে অমুক ভয় পাবে কিনা, এই ধরনের একটা কালচার আমাদের এখানে চাই বা না চাই এটা এস্টাবলিশ হয়ে গেছে। সেই জায়গাটা ভাঙার জন্য আমাদের যে মানে পার্টিজান পলিটিক্স, সেই জায়গাটা কতটুকু ভূমিকা রাখতে পারবে, এটি তাদের জন্য একটা চ্যালেঞ্জ। আপনাকে খেয়াল রাখতে হবে, এরা তরুণদের রাজনৈতিক দল হলেও বাংলাদেশের সমস্ত তরুণ যে তাদের সঙ্গে আছে এটা কিন্তু সঠিক না। এবং 5ই আগস্টের গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে যে তরুণরা এসেছিল, তাদের অনেক তরুণী তার নিজ নিজ দলে ফিরে গেছে। আর একটা জায়গা হচ্ছে যে গত কিছুদিন ধরে তাদের বেশ কতগুলো জায়গায় কতগুলো প্রশ্ন তৈরি হয়েছে যে কালচারগুলো, আমাদের এই যে প্রচলিত যে বড় বড় ছাত্র সংগঠন যেগুলো, তারা যে প্র্যাকটিসগুলো করতে, যেমন আজকে আমি শুরুতেই বলেছিলাম যে মানিকগঞ্জে 6 কিলোমিটার রাস্তা অবরোধ। কেন তারা অবরোধ করেছে রাস্তা? এবং তারা সংবাদ সম্মেলন করে বলেছে তাদের একজন সমন্বয়ককে যে তিনি 7 লক্ষ টাকার বিনিময়ে কমিটি বিক্রি করে দিয়েছেন। এই হচ্ছে অভিযোগ। তো এই যে কালচারটা আমাদের পলিটিক্সে, এটি যদি তাদেরকে ক্রমশই বিস্তৃত হয়, তাহলে তাদের প্রতি যে তারা যে দাবিটা করছেন যে অনেস্টির জায়গা থেকে বাংলাদেশের রাজনীতির একটা ভিন্ন ডাইমেনশন নিয়ে আসবেন, এটি কোনোভাবেই এস্টাবলিশ তারা করতে পারবেন না। আমাদের সমাজে কতগুলো বৈষম্য, এই আন্দোলনটা শুরু হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে, কিন্তু এখন পর্যন্ত আমি যেটা দেখেছি যে তাদের জায়গা থেকে সেই যে বৈষম্য, বিশেষ করে শিক্ষাক্ষেত্রে যে বৈষম্য, আমি এখন পর্যন্ত শিক্ষাক্ষেত্রে কোনো রকমের কোনো ইস্যুকে তাদের কাছ থেকে আমি অ্যাড্রেস করতে দেখিনি। যদিও আমার ওটি ছিল সব থেকে কাঙ্ক্ষিত, কারণ আমাদের শিক্ষা ব্যবস্থার যে হজবরল অবস্থা এখন পর্যন্ত আছে, সরকারের যে 15টি সংস্কার কমিশন, তার একটা জায়গাও শিক্ষা নিয়ে তাদের কোনো রকমের কোনো ধারণা নেই এবং এটি তারা স্পর্শ করেনি। সুতরাং এই যে জায়গাগুলোতে সমাজের মধ্যে বৈষম্য, আমাদের এখন পর্যন্ত একজন চা শ্রমিক 125 টাকা 30 টাকা বেতন পান, অথচ সমাজের মধ্যে আবার অন্যান্য হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মালিক। এই যে বৈষম্যর যে জায়গাগুলোতে, এই বৈষম্যের জায়গাগুলোকে আপনি কি হিট করবেন, নাকি ওই যে বড় লোকের জন্য একটা সোসাইটি, সেটিকে আরো একটু পলিশ করার জন্য, আরো একটু আর্টিফিশিয়ালি এটিকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই দিকে কাজটা করবেন? আমার মনে হয় যে মানুষের মনের মধ্যে একটা ভয়ের সংস্কৃতি কিন্তু জায়গা করে আছে। 5ই আগস্টের পরে যে মুক্ত সমাজের যে স্বপ্নটা আমাদের ছিল, সেই স্বপ্নটা ক্রমশই সংকুচিত হচ্ছে। এই জায়গাটায় নতুন যে রাজনৈতিক দল, তার সব থেকে বড় চ্যালেঞ্জটা হচ্ছে, যেহেতু তাদের একাধিক উপদেষ্টা এই সরকারের মধ্যে আছে, মানুষ যদি মনে করে, আমি শেষ করে দিচ্ছি, মানুষ যদি মনে করে এটি হচ্ছে সরকারের একটা এক্সটেনশন, তাহলে বিস্তৃত হওয়ার, বিকশিত হওয়ার সুযোগটা ক্রমশই সংকুচিত হবে। এবং তাদেরকে দেখাতে হবে যে আমরা সরকারের বি টিম না, মানুষ কিন্তু তাদেরকে অবজার্ভ করবে। আমরা অন্য আলোচকদের কাছ থেকে একটু বাকি কথাগুলো শুনতে চাই। মুনিম মুবাশির, আপনি শেষ প্রশ্নটির উত্তর দিবেন খুব সংক্ষেপে। অন্যান্য রাজনৈতিক দল নিয়ে আপনাদের পর্যবেক্ষণ, আপনাদের নিয়ে অন্যান্য রাজনৈতিক দলের যে পর্যবেক্ষণ, সব মিলে অন্য রাজনৈতিক দলগুলোর কাছে কি ধরনের সহযোগিতা প্রত্যাশা করেন? জি ধন্যবাদ। আমি খুব সংক্ষেপে যদি বলি, আমরা অন্যান্য রাজনৈতিক দলের কাছে অবশ্যই সমালোচনা চাই। প্রথমত সমালোচনা চাই, পাশাপাশি আমাদেরকে সহযোগিতা এবং পরামর্শ দুইটা দিয়ে যাতে তারা আমাদেরকে সহযোগিতা করে। যেহেতু আমরা তরুণ, আমরা নতুন, আমরা এখনও কেউ অভিজ্ঞ হয়ে সারিনি, সেজন্য আমাদেরকে অবশ্যই সেই জায়গা থেকে সহযোগিতা করতে হবে। দ্বিতীয়ত আমরা আলোচনা এবং সংলাপের একটা জায়গা আমরা চাই, প্রত্যাশা রাখি অন্যান্য রাজনৈতিক দলের কাছে। পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলগুলো যাতে কোনোভাবেই স্বৈরাচারী মনোভাব তৈরি করতে না পারে, আমরা বাংলাদেশ 2.0 যাতে তারা ধারণ করতে পারে, এবং 5ই আগস্টের যে শিক্ষা, এটা যাতে সকল রাজনৈতিক দলের মধ্যে থাকে, আমরা এটা খুব করে চাই। আমরাও হতে চাই না, কোনো স্বৈরাচারী কাজকর্ম করতে চাই না। পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলও যাতে সেই
স্বৈরাচারী মনোভাব ধারণ না করে সেটাও আমরা প্রত্যাশা রাখি। এবং সর্বশেষ বড় রাজনৈতিক দলগুলোর কাছে যারা পরবর্তীতে সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাদের কাছে দুইটা কথা বলে আমি শেষ করছি। সংস্কার করার জন্য 15টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে। আমি যেহেতু দুদক সংস্কার কমিশনে কাজ করেছি, আমরা দিনরাত পরিশ্রম করে যে সুপারিশগুলো দিয়েছি, আমরা খুব করে চাই যে খুব অল্প সময়ের মাঝে, দ্রুত সময়ের মাঝে সংস্কার কার্যক্রম শুরু করে দেওয়া। আমরা সংস্কার কার্যক্রমগুলো শুরু করে দিলে আমরা যে পরিবর্তনটা সেটা আমরা দেখতে পাবো। এবং সর্বশেষ গত ফ্যাসিস্ট সরকারের আমলে যে বিচার যারা অপরাধের সাথে যুক্ত ছিল তাদেরকে অবশ্যই দ্রুত সময়ের মাঝে বিচারের আওতায় আনা। তো এখানে আমি একটা কথা উল্লেখ করে শেষ করতে চাই, আমরা 5ই আগস্ট বা 36শে জুলাই পুলিশের যে মুহুর্মুহু আক্রমণ, আমি যদি বসুন্ধরার কথাই বলি, আমাদের নর্থ সাউথ ক্যাম্পাসে পুলিশ দুপুর 11টার দিকে এসেও 5 তারিখে গুলি করেছে, লাঠিসোঁটা নিয়ে তারা আমাদের উপর আক্রমণ করেছে। তো আমরা এইরকম শুরু করে যত জায়গায় এরকম পুলিশের আক্রমণ 5 তারিখে ঘটেছে, বিশেষ করে সকল পুলিশ থেকে শুরু করে আওয়ামী লীগের সেই ফ্যাসিস্টদেরকে বিচারের আওতায় আনতে চাই। এবং সেই ক্ষেত্রে শুধুমাত্র নতুন দলকে না, সকল দলকে সেই বিচারে এগিয়ে আসতে হবে। জনাব মুনি মোবারক, আপনাকে ধন্যবাদ। নীলোফার চৌধুরী, মনি আপা, আপনাকে শেষ কথা বলবেন একদম খুবই সংক্ষেপে, সময় আমাদের শেষ। তৃণমূল ছাড়া কোনো রাজনৈতিক দলই আসলে শক্তিশালী হতে পারে না। নতুন রাজনৈতিক দল অন্যান্য রাজনৈতিক দলের তৃণমূলে কতটা প্রভাব ফেলতে পারে, খুব সংক্ষেপে যদি উত্তর দেন। দেখেন, আমি এই ব্যাপারে হতাশ এক কথায় যদি বলেন, কারণ আমি প্রমাণ দিয়ে কথা বলতে চাই। গাজীপুরে যে ঘটনাটা ঘটলো, তৃণমূল যদি শক্তিশালী হতো তাহলে গাজীপুরে এই মাঠটা তারা খেত না। এবং সমস্ত বাংলাদেশে, আমি তৃণমূল থেকে এসেছি, বাংলাদেশের যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে তারা ম্যাক্সিমাম বিএনপি ঘরানার, তাদের সন্তান, আমাদের সন্তান। সন্তানরা কি করে, বাবা মা এক সময় যেখানে থাকে ওই দিকেই চলে যায়, এরা ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, এরা বই খাতার মধ্যে চলে গেছে। যারা করবে তারা, যেমন ধরেন নেতৃত্বের মধ্যে যারা আছে তারাও অনেক বিএনপি পরিবারের, কিন্তু যেহেতু বড় বড় নেতৃত্বে আছে হয়তো তারা ফিরে যাবে না, হ্যাঁ, তাদের ফ্যামিলি ফিরে যাবে না, কিন্তু একদম অ্যাপ্রক্সিমেটলি গ্রামে গঞ্জে তৃণমূলে তারা ওইভাবে সুবিধা নিতে পারবে বলে আমার মনে হয় না। কারণ জাতিকে এই পর্যন্ত তারা এমন কিছু দেখাতে পারে না, জাতি কিন্তু দেখতে চায়। জাতি সবসময় অভ্যস্ত হলো তুমি আজকে আমাকে কি দিবা, তুমি কালকে আমাকে কি দিবা, একদম বর্তমানে বিশ্বাসী। জি, এই জায়গায় নীলোফার চৌধুরী মনি, আপনাকে ধন্যবাদ। শরীফুজ্জামান শরীফ, মুনিব মুবাশশির, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আরআইসি লিস্টে জনতন্ত্র গণতন্ত্র আমরা আলোচনা করছিলাম। নতুন রাজনৈতিক দল নিয়ে কেন এত কৌতূহল? শত্রুতা নয়, দেশ ও জনগণের কল্যাণে রাজনৈতিক দলগুলো প্রতিযোগিতামূলক ভূমিকায় থাকবে, যেখানে গণতান্ত্রিক বক্তব্য এবং অধিকার আদায়ের পরিবেশ থাকবে, এই প্রত্যাশা নিয়ে আজকের জনতন্ত্র গণতন্ত্র শেষ করছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।